প্রিয় দর্শক, ইউকে এবং ইউরোপের যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যথারীতি during the program we will be taking your calls, we will be discussing about issues that matters to you. In response to your calls, the answers will be informative, generic and suggestive only. Therefore, before you act on the information you receive, please do seek independent legal advice from an independent lawyer. This relates to each and every call you make and each and every answer you receive throughout this program from the beginning to the end. প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব, Solicitor of Supreme Court in England and Wales, Mr. Shafiqur Rahman. Mr. Rahman is also a barrister of the Honourable Society of Lincoln's Inn. However, the information, the suggestions and the answers he will be providing tonight will be in the capacity of a solicitor. Welcome to the show, Mr. Rahman. Thank you. Mr. Rahman, let's kickstart the show with the updates. I believe you have some updates for my viewers. কিছু আপডেট আছে। একটা আপডেট হচ্ছে আবার ইমিগ্রেশন রুলসে চেঞ্জ আসছে, সেটা 10 জুনে গতকাল ডিক্লেয়ার করেছে ইকেবিএ এবং 1 জুলাই থেকে কার্যকরী হবে। চেঞ্জগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের উপরে একটা চেঞ্জ আসতেছে। লিস্ট অফ যেসব ইনস্টিটিউশন আছে সেখানে বলা হচ্ছে কোন কোন ডকুমেন্ট দিলে হবে, কি না দিলে হবে। আসলে মেইনলি আমি যেটু ডকুমেন্ট ওপেন করে দেখলাম, 6 এপ্রিলের পর থেকে তারা ইনস্টিটিউশন অনেকগুলো আছে যেগুলো ওনারা ভেরিফাই করবেন অনলাইন। লিস্ট লাগবে, ডকুমেন্টস লাগবে না। তো এটাই ওনারা বলতে চাইছেন যে আর ডকুমেন্ট দিতে হবে না, আমরা অনলাইন ভেরিফাই করব ল্যাঙ্গুয়েজ টেস্ট করা হয়েছে কিনা। আরেকটা চেঞ্জ আসছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, রেগুলেটেড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডেফিনেশনটা ওনারা চেঞ্জ করে ক্লারিফাই করেছেন। বলেছেন দোজ রেগুলেটেড টু প্রোভাইড পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট ও স্টুডেন্ট, এগুলোকে ইনক্লুড করা হয়েছে। এছাড়া আরও কিছু লিগ্যাল কোর্স যেগুলো আছে সেগুলোকে এক্সাম্পশন আনা হয়েছে, যেহেতু লিমিটেড 8 years 6 years 5 years যে এখানে একটা এক্সাম্পশন দেওয়া হয়েছে। লিগ্যাল কোর্স তার মানে শুধুমাত্র লিগ্যাল কোর্স বলা হয়েছে, বিবিসি টিবিসি বিবিটিসি যেগুলো করবে বা এগুলোর জন্য, হ্যাঁ, কারণ সময় লাগে এই জন্য হয়তো করা হয়েছে। এনিওয়ে, রেসিডেন্ট লেবার মার্কেট টেস্ট 1 জুলাই থেকে আর লাগবে না। টিয়ার 5 এর যারা রিলিজিয়াস ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ মসজিদে যারা টিয়ার 5 টেম্পোরারি ওয়ার্কার, হ্যাঁ, টেম্পোরারি 2 বছর পর্যন্ত নেওয়া যাবে ভিসা, তাদেরকে আর রেসিডেন্ট লেবার এখন থেকে মসজিদে কোনোখানে ইমাম রাখতে হয়, অ্যাডভার্টাইজ দেওয়া লাগবে না। হ্যাঁ, তাইলে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না, ওনারা সরাসরি রিক্রুট করতে পারবেন। তেরাবি আসছে সামনে, একটা ভালো সময়। হ্যাঁ, তেরাবি সময় এটা একটা ভালো সুযোগ। হ্যাঁ, তেরাবি সময় নতুন হাফিজ সাহেব রাখতে হয়, তখন এটা ওনারা ওয়ার্কমেন্ট নিতে পারবেন। হ্যাঁ, তো এটা একটা ভালো জিনিস করেছে, আমাদের মসজিদগুলো হয়তো ইউজ করতে পারবেন। 1 জুলাই থেকে এটা কার্যকরী হবে। এছাড়া আর কিছু কান্ট্রিকে আনা হয়েছে, টিউবারকুলোসিস টেস্ট তাদেরকে করতে হবে, সেগুলো খুব একটা রিলেভেন্ট আমি মনে করি না। বাংলাদেশ তো আগের থেকেই আছে টিউবারকুলোসিস, সেটা লাগবে। আমি একটা জিনিস ডিসকাস করতে চাই, একটা পাইলট স্কিম চালু করেছে ইউকেবি টিয়ার 2 প্রায়োরিটি অ্যাপ্লিকেশনস, টিয়ার 2-তে। ওনারা বলছেন যে অনলি উইদিন 10 ডেজ আমরা একটা অ্যাক্সেস ফি নেব, পোস্টাল অ্যাপ্লিকেশন উইদিন 10 ডেজ আমরা ডিসাইড করে ফেলবো। ওটা প্রিমিয়াম সার্ভিস থেকে আলাদা। হ্যাঁ, প্রিমিয়াম সার্ভিস থেকে আলাদা, আপনাকে ইন পার্সন যেতে হচ্ছে না, আপনাকে পোস্টাল প্রিমিয়াম সার্ভিসের মতো। পোস্টাল প্রিমিয়াম এর নাম দিয়েছেন ওনারা, টিয়ার 2 প্রায়োরিটি অ্যাপ্লিকেশনস। এগুলো বাই পোস্ট করা হবে এবং সেটা পাওয়ার পরে হোম অফিস যেটা করবে, অ্যাপ্লিকেশনটা প্রসিডিউরটা বলছে যে জন্য মনে আলাদা ডেজিগনেটেড অ্যাড্রেস দেবে হয়তো। ফর্মে আমি ওপেন করে দেখিনি, তবে যেটা করেছে সেপারেট ফর্ম, এই প্রায়োরিটি অ্যাপ্লিকেশন ফর্মটা সেপারেট ডিজাইন করা হয়েছে। এটা পাইলট স্কিম চলতেছে টিয়ার 2 এর জন্য। পাইলট স্কিম টিয়ার 2 এর জন্য ক্যাটাগরিতে পরে আসবে। ফি দেখতে পাচ্ছি যে মেন অ্যাপ্লিকেন্টের 853 পাউন্ড লাগবে, এমনিতেই বোধহয় 578 এরকম লাগে। তো একটু খুব একটা বেশি না, 200-250 পাউন্ড বেশি লাগছে, কিন্তু ইনস্টেড অফ ওয়েটিং 6 মান্থস 10 ডেজের ভিতরে ডিসিশন পায়, এটা খুব ভালো একটা কার্যকরী একটা সিস্টেম হবে যেটা সবাই ইউজ করতে চাইবেন। 10 ডেজে যদি ডিসিশন চলে আসে, আমরা জানি ইন পার্সন গেলে পরে সেম ডে, আদারওয়াইজ তো পোস্টাল ইভেন ইন পারসন গেলে অবশ্যই ডিসিশনটা দিয়ে দেয় কুইকলি, কিন্তু সবকিছু হয়ে কার্ড আসতে এক সময় লাগে। তো আমি বলবো যে টিয়ার 2-তে যারা আছেন, বিশেষ করে অনেকেই অ্যাপ্লিকেশন করেই বলেন যে না আমি ট্রাভেল করতে চাচ্ছি, সো এদের জন্য হ্যাঁ টিয়ার 2 এর জন্য একটা প্রায়োরিটি চলে আসছে, ওনারা 10 ডেজের ভিতরে ডিসিশন পেতে পারবেন। আশা করি হচ্ছে ওনারা এক্সটেন্ড হবে। সিস্টেমটা করেছে ওরা, প্রথমে একটা ইমেল করতে হবে, ফর্ম আছে
প্রেসক্রাইব ফর্মটা ফিল আপ করে অ্যাটাচমেন্ট করে ইমেল করলে যখন ইউকেবি অ্যাকসেপ্ট করবে, তারা বলছে যে আমরা প্রায়োরিটি বর্তমান স্টেজে ওনারা হোম অফিস 30 অ্যাপ্লিকেশন পার ডে নিচ্ছে, তো বলছে যে ইমেল করতে হবে আগে, আমরা ইমেল করলে স্লট দিব। এরপরে বলছে যে উইদিন 24 আওয়ার্স আমরা যখন এটা অ্যাকসেপ্ট করব তখন 24 ঘন্টার ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, পাঠাইতে হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইনফরমেশনগুলো দিতে হবে উইদিন 2 days লেটার পাওয়ার পরে। এটা ভালো একটা ওটা ফাস্ট ট্র্যাক অ্যাসাইলাম এর মতো করে বলতে ভালো করেছে। আমি মনে করি অনেকেই অ্যাডভান্টেজ নিতে পারবেন, টিয়ার 2 তে যারা এক্সটেনশন করতে চান তারা এই সুযোগটা নিতে পারবেন। এছাড়া আমি মনে করি আপনি দেখেছেন বোধহয় ওল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, তারা আফটার এভিডেন্স নিয়েছেন, অনেক দিন এভিডেন্স নেওয়ার পরে তারা একটা রিপোর্ট তৈরি করেছেন। জি। তো রিপোর্টে দেখা যাচ্ছে যে আমরা যেগুলো নিয়ে এতদিন কথা বলছিলাম, 9 জুলাই দিয়ে গত বছর যে আইনটা এসছে সেই আইনের উপরে, ইমিগ্রেশন রুলসের উপরে ওনারা অনেক এভিডেন্স নিয়েছেন, নিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করে দিয়েছেন, সরকারকে সাজেশন দিয়েছেন পার্লামেন্টের গ্রুপ থেকে, ওল পার্লামেন্টের গ্রুপ। আমি শুধু সংক্ষেপে বলবো, মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টের ব্যাপারে তারা বলেছেন যে এখানে ইনক্লুড করা উচিত প্রসপেক্টিভ আর্নিংস, যেটা আমরা এতদিন করতাম, যেটা অফার এই রুলসটা আসার আগে যদি এখানে প্রসপেক্টিভ আর্নিং কেউ থাকে পার্টনারের, সেটা জব অফার ফার্ম অফার থাকলে সেটাকে নেওয়া হতো, এটা বাদ দেওয়া হয়েছে। ওনারা রিকোয়েস্ট করেছেন এটা যেন আবার নেওয়া হয়। এরপরে থার্ড পার্টি স্পন্সরের ব্যাপারে ওনারা বলছে যে ফ্যামিলি মেম্বারকে সাপোর্ট করতে চায় সেটাও যেন ইনক্লুড করা হয়। হ্যাঁ, এছাড়া চাইল্ডের বেস্ট ইন্টারেস্টের ব্যাপারে ওনারা বলেছেন যে এটা একটা ইউএন কনভেনশনের আন্ডারে আমাদের একটা ইট উড অ্যাপিয়ার দ্য গভর্নমেন্ট ইজ ইগনোরিং দিস অব্লিগেশন ইন ইটস রাশ টু কাট দ্য ইমিগ্রেশন কাট করতে যে দেখা যাচ্ছে যে চাইল্ডের বেস্ট ইন্টারেস্ট পলিসিটা রুলসটা কাজ করছে না। বিশেষ করে আমি বেশি বলতে চাই যেটা এলডারলি ডিপেন্ডেন্ট ব্যাপারে ওনারা বলেছেন। ভেরি ইন্টারেস্টিংলি ওনারা দেখা যাচ্ছে যে ওনারা বলছেন যে সিভিয়ারলি রেস্ট্রিকটিভ রুলস হ্যাভ অ্যালাউড জাস্ট ওয়ান এলডারলি ডিপেন্ডেন্ট রিলেটিভ এ ভিসা ইন দ্য ফার্স্ট 6 months অফ দ্য রুল বিং ইমপ্লিমেন্টেড। রুল আসার 6 মাসের ভিতরে 6 মাসে মাত্র একজনকে ভিসা দেওয়া হয়েছে। পার্লামেন্টের গ্রুপ তারা কিন্তু হোম অফিস থেকে তারা এভিডেন্স পেয়েছেন, সব জায়গা থেকে তারা খবর নিয়েছেন, এটা অফিসিয়াল সোর্সের খবর। মাত্র 6 মাসের ভেতরে রুল আসার পরে একজনকে দেওয়া হচ্ছে এলডারলি ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্যারেন্ট রিগোরাস রিকোয়ারমেন্ট। এটা আসলে এটা বলা হচ্ছে সিভিয়ারলি রেস্ট্রিকটিভ রুলস করা হয়েছে, যেটা আমি আগেই আপনার অনুষ্ঠানে বলেছি যে এই রুলসটা কাউকে দেওয়ার জন্য করা হয়েছে মনে হয় না, আটকে দেওয়ার জন্য, আটকে করে দেওয়া। তো সেটাও একটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এবং এখানে ওনারা রিকমেন্ড করেছেন যে এই রিকমেন্ডেশনটা কি, তারা বলেছেন যে এটা ফিজিক্যালি ডিপেন্ডেন্ট হওয়ার একটা রিকমেন্ড করা ঠিক হয় নাই। হ্যাঁ, যেটা ওরা বলছে যে একমাত্র উনিকেই খেয়াল নিতে হয়, উনি ছাড়া হবে না, দিস অ্যান্ড দ্যাট। ফিজিক্যাল ডিপেন্ডেন্সি ছাড়াও এটা করা ঠিক হয় নাই, এটাকে অন্যান্য ডিপেন্ডেন্সির ব্যাপারে আনা হতে হবে, এটা ওনারা রিকমেন্ড করেছেন। তো অল পার্লামেন্টারি গ্রুপে যদি আমরা জানি যে পার্লামেন্টের যে সিলেক্ট কমিটির মতো অত পাওয়ার নেই, কিন্তু তারপর সব পার্টি একটা গ্রুপ পার্লামেন্টারি গ্রুপ সরকারের অবশ্যই নলেজে নিতে হবে। আমরা মনে করি যে আমরা যে কথাগুলো এতদিন বলে আসছিলাম বিভিন্ন চ্যানেলে, সেই কথাগুলো অল পার্লামেন্টারি গ্রুপও একইভাবে কথাগুলো বলেছেন, এবং আমরা আশা করি আরো প্রেশার আসবে সরকারের উপরে, এবং যে রুলসটা গত জুলাই আসছে সবাই চিন্তা করেন চেঞ্জ আসবে কিনা, পরিবর্তন আসবে কিনা। আমরা মনে করি সরকারের উপরে একটা প্রেশার আসতে পারে, অন্য সিলেক্ট কমিটির প্রেশার নিয়ে আসতে পারে, তারপর আমরা মনে করি যে একটা পার্লামেন্টে কিছু একটা হতে পারে সেই। এছাড়া আমি আর কোনো আপডেট দেখছি না। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। লেটস গো টু দ্য ফার্স্ট কলার অফ দ্য শো। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কেমন ভালো আছেন? জি ভাইয়া, কে কইরা? আচ্ছা, আমার নাম ইসলাম ভাই। ইসলাম ভাই খুব আছে। আমি ফোন করছি, আমি গত 2 সপ্তাহ আগে আমি লেগাসি বিচে আমি কাগজ পাইছি যে লিভ টু রিমাইন্ড আছে 3 বছরের কাগজ পাইছি লেগাসির আন্ডারে ডিসক্রিশনারি লিভ টু রিমেইন হইছে নি? জি ওকে। আচ্ছা, ওটাতে এখন আমি কার্ডন লাগিয়ে অ্যাপ্লাই করতাম, আমি কিলা করতাম পারবো আমার ওটাতে একটু কইবানি প্লিজ? আমি লাইন কার্ডন না যেন আমার এখানে টিভি নাই। ও আচ্ছা, লাইন কাটতা না। ওকে, আপনি করার লাগিয়ে দেয়। ওকে, আপনি লাইনও তা হোকা। কয়টা অপশন আছে আমার বুঝা জানাই বা কি? ওকে, আপনি খালি কার্ডটা আনতে, আপনার পাসপোর্ট আছে নি? জি, পাসপোর্ট আছে। ওকে, ভেরি গুড। মিস্টার রহমানে হুনছেন, মিস্টার রহমান উইল আনসার দ্য কোয়েশ্চন। উনি যেটা করবেন টক ডকুমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ট্রান্সফার অফ কন্ডিশন, সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন। ওনার 3 বছর লিভ টু রিমেইন বায়োমেট্রিক পারমিট দিয়ে দিবে ওনাকে, যেহেতু ওনাকে ডিসক্রিপশন লিভ দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং বায়োমেট্রিক পারমিট তো ওনাকে দিবেই।
তো উনি ট্রান্সফার অফ কন্ডিশন ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। ওকে, শুনছেন নি আপনি? যে ওটাতে ফিসটা কত, কয়টা অপশন আছে? ওকে, আপনার অপশন দুইভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা। টিওসি অ্যাপ্লিকেশন ফর্ম, ও ফর্মটা আপনি ফিল আপ করিয়া পোস্টও করতে পারবা, অথবা প্রিমিয়াম সার্ভিস লইয়া হয়তো আপনি যাইতে পারবা। পোস্টটা কত, ওটা কইবানি? পোস্ট সোফার আমার এক্স্যাক্টলি মনে নাই, বা 220 থেকে 40 ভিতরে থাকবো ভাই স্যার। আর প্রিমিয়াম সার্ভিস? আর প্রিমিয়াম সার্ভিস মনে হয় 600 সামথিং, আছে 600 এর উপরে হইব। ওকে, এক্সাক্ট ফিগারটা এই মুহূর্তে, কারণ এপ্রিলও চেঞ্জ হয়েছে, আমি এক্সাক্ট ফিগারটা হইয়ার না, বাট 600 এর উপরে হইব প্রিমিয়াম সার্ভিস, আর ইয়ে হইব গিয়া 220 থেকে 240 ভিতরে। বাট যে জিনিসটা হইল গিয়া আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হইব, আপনার যে হোম অফিস থেকে লেটার আইছে আপনার ডিসক্রিপশনাল লিভ টু রিমেইনার অগুইন দিতে হইব, নয়া পাসপোর্ট যদি একটা ইয়া করতে পারেন, অবটেইন করতে পারেন, ওটা দিতে হইব। ওকে, এরপরে তারা ফিঙ্গারপ্রিন্টও লাগি ডাকবো। জি, নতুন পাসপোর্ট বানাইলে। ভেরি গুড, তাইলে তো আর আপনার ডিসিশন এখন, আপনি খালি অ্যাপ্লিকেশনটা করতা। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন ভাই। আরেকটা রইছে নি? ওকে, জি হোকা। আচ্ছা, দেশে গেলে আমি ফ্যামিলি আনতাম পারবো না যদি বিয়া করে, যদি ফ্যামিলি আনা যায়? ডিসক্রিশনারি লিভ টু রিমেইন হোল্ডার তো এখন পর্যন্ত কোনো ক্যাটাগরি নাই, আমি জানি না মিস্টার রহমানের অবগত আছেন কিনা। না, এটাই দুঃখজনক ব্যাপার যে ডিসক্রিপশন লিভ টু রিমেইন যারা দেওয়ার, তারা ইমিগ্রেশন রুলস আমরা জানি যে হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন অথবা রিফিউজি স্ট্যাটাস যারা আছে তারা লাগি পারমিশন দেওয়া হয়েছে, ইমিগ্রেশন রুলস ইনকর্পোরেট করা হয়েছে, বাট ডিসক্রিপশন লিভের ব্যাপারে কিছু করা হয়েছে না। আই থিঙ্ক উই শুড ডু সামথিং ফর দেম। লট অফ পিপল দে হ্যাভ বিন গ্রান্টেড ডিসক্রিপশন লিভ, কিন্তু তাদের ব্যাপারে কেউ কিছু করতেছে না। সো আনলেস ইমিগ্রেশন রুলস চেঞ্জ হয় না এখন পর্যন্ত আপনি পার্মানেন্টলি আনতে পারতেন না। পার্মানেন্টলি বলতে আপনি যে ভিসায় আছেন এই ভিসায় আনতে পারতেন না, বাট ভিজিটে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবা। বাট 25th of June থেকে ইন এনি ইভেন্ট আপনার তো সেটেল স্ট্যাটাস নাই, ইমিগ্রেশন আপিল রুলস রেগুলেশনসে আপনার আপিলের রাইট পাইতা নাই আপনার ফ্যামিলি মেম্বার হলে, বাট ভিজিটে অবশ্যই ট্রাই করতে পারবা, বাট জেনারেল ভিজিটর হিসাবে আর কি। এনিওয়ে এখন সব জেনারেল। ওকে, আর একটা সেকেন্ড বলতে আমি যেটা মনে করি যে ইলা অনেক অ্যাপ্লিকেশন আমার কাছে আইরা যে ডিসক্রিপশন লিভ টু রিমেইন আছে, আমি কি তা করতাম খেয়ে দেওয়া হয়েছে 10 ইয়ার্স রুটে, 10 ইয়ার্স তাহলে ওয়াইফ আনতো না। একটা ফ্যামিলির বিয়া করিয়া আইছে 10 ইয়ার্স রুটে আছে, 10 ইয়ার্স ওয়াইফ আলাদা তাহলে তো হইতে পারে না। আই থিঙ্ক দে শুড ডু সামথিং, ইউ শুড ট্রাই ইউর লাভ। আপনার অ্যাপ্লিকেশন করা উচিত, আমি কইম যে অ্যাপ্লিকেশন করিয়া যদি রিফিউজ হয়, এটা কোর্ট আফটার কোর্ট ইস্যু চ্যালেঞ্জ। আপনার কজন মিলিয়ে ধরলে 10জন মিলিয়ে এখানে ফুরাম করিয়া করুক এটা। আর ডিসক্রিপশন লিভার যারা আছে দে হ্যাভ এভরি রাইট টু ব্রিং দেয়ার ওয়াইফ ওভার হিয়ার। জি জি, এটাই। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। হুনছেন নি ভাই সাহেব? আই থিংক ইজ গট। ওকে, নো প্রবলেম। আপনার জাস্ট অ্যাডভাইস করা হয়েছে, যদি আপনি ইচ্ছা করেন তে আপনি ভিজিটে আনাইতে পারবা, আপনার ফ্যামিলি মেম্বারে ট্রাই করতে পারেন। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ, হি ইজ গন, থ্যাংক ইউ। Mr. Rahman, is a parliamentary, all parliamentary group as a suggestion দিছে, এই সাজেশনটা যদি ইভেন ইমিগ্রেশন রুলস রিফ্লেক্ট করে, তখন এটা পুরানা রুলের মতো একটা সাবজেক্টিভ ইস্যু আইব যে থার্ড পার্টি সাপোর্ট খার গেছ নাকি নেওয়া হইতো, যদি আনলেস স্পেসিফিক্যালি দেওয়া হয় না পটেনশিয়াল এমপ্লয়মেন্ট, তখন তো মানে এফএমআর যে স্পেসিফিক রিকোয়ারমেন্টস যেটা, এটা তো ইট ক্যান বি ইন্টারপ্রিটেড ডিফারেন্টলি। না, ওনারা যেটা বলেছেন ক্লোজ ফ্যামিলি মেম্বারকে সাপোর্ট, এটা তো আমরা দেখেছিলাম একসময় তো আইন করা হয়েছিল, ডিপেন্ডেন্ট বলতে শুধুমাত্র স্পন্সরকেই করবে। ইমিগ্রেশন চেঞ্জ করা হয়েছিল যে এখন থেকে, আমি আগের কথা বলছি, বলছিল যে না, আইন চেঞ্জ করে বলছিল যে এইসব অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশনে অনলি স্পন্সরকে সাপোর্ট করতে হবে, কিন্তু পরে কোর্ট থেকে ডিসিশন আসলো যে না, ক্লোজ রিলেটিভকে এলাও করতে হবে। তো এখানে তো কেস ল আসতে পারে, পার্লামেন্টারি গ্রুপ বলছে এটা এখন কোর্ট থেকে জাজমেন্টও আসতে পারে যে ক্লোজ রিলেটিভ যদি সাপোর্ট করতে চায়। মনে করে এখানে একজন ভাই আছে, ভালো কাজ করে, সে মনে করে যে তার ছোট ভাইকে সাহায্য করবে ওয়াইফ আসার জন্য, পয়সা দিবে, রিয়েল অফার, জেনুইন অফার, সেটা কেন নেওয়া হবে না? একটা সোর্স আছে, একজন ইউজ করতে পারবে, সেটাকে ইউজ করতে দেওয়া হবে না, সেটা তো রিজনেবল না। না, মেইন স্পিরিটটা, ইমিগ্রেশন রুলসের মেইন স্পিরিটটা হচ্ছে যে যাতে বেনিফিটে যে পারসনটা আসতেছে সেই পারসনটা যাতে বেনিফিটে যায়, পাবলিক ওনারা বলছে সেটা পাবলিক ফান্ডের ইস্যু আসছে, সেটাই হচ্ছে মেইন স্পিরিট। কেউ যদি মনে করে যে দেখাতে পারে পাবলিক ফান্ডে যাবে না, আমার এই সোর্স আছে, আমার ভাই দিবে পয়সা, তাহলে সেখানে সমস্যা কোথায়? আমরা তো ট্যাক্স পেয়ারের কথা চিন্তা করছি, আইন তো সেটাই করা হয়েছে যে যাতে ট্যাক্স পেয়ার উপরে প্রেশার না আসে। যদি থার্ড পার্টি দিয়ে দেয় একজনকে, পাওয়া যায় জেনুইন অফার করে, সেখানে তো এগুলো অ্যাকসেপ্ট না করার কোনো কারণ নেই। Should be taken into account. Thank you, Mr. Rahman. We'll go to the next caller of the show. Hello, caller. Assalamu alaikum. Hello, assalamu alaikum. Walaikum salam.
ভাইসা আমি একটা জিনিস জানতাম চাইছিলাম। ওকে স্যার। আচ্ছা, আমি 2010 নভেম্বরও আমি দৌড়া গাইছিলাম, খাওয়ার পরে আমি রিপোর্টিং করি আর এখন পর্যন্ত হুম প্রতি মাসও আমার রিপোর্টিং। আমি 10 জানুয়ারিতে একটা অ্যাপ্লিকেশন করছিলাম হুম হোম অফিসে। অ্যাপ্লিকেশন করার পরে তারা একটা রিফিউজ করে দিয়ে আমার আপিলও দিলেইছিল। তো আপিলও পরে কোর্টও আপিল করছিলাম, করার পরে কোর্টও গেছিলাম, তারা বাদে দিছে না না করে দিলেইছে। হুম তারপরে আপার ট্রাইব্যুনালও অ্যাপ্লিকেশন করছিলাম, এখানেও গছিছে না। তো আমি এখন রিপোর্টিংও যাইতাম, কোনো অসুবিধা হইব না। আপনি কবে আইছেন নিদেশ? আমি আইছি 2004। ওকে 2004 আইছেন, তো প্রায় 9 বছর হয়ে গেছে কি? আপনার ফ্যামিলি মেম্বার কে আছে নিদেশ? এই দেশও তো ফ্যামিলি মেম্বার এমনি কুটুম কেস তারা আছেন, আত্মীয় স্বজন। কুটুম খাস আপনার ওয়াইফ অথবা আপনার নিজের জি না, জি না, বাচ্চা এগুলা কোনো হয়েছে? family নাই। এগুলা কিছু না। তো আপনি জাস্ট জানতে চাইরা যে আপনি যে ইয়াত যাইরা সাইনো যাইরা রিপোর্টিং জি হয়। এরপরে ওইতো আমি বাদে আমার অ্যাপ্লিকেশন আসছিল না প্রায় 5-6 মাস। ওইতো একটা অ্যাপ্লিকেশন করছিলাম 3 মাস আগে। তো আউটও তারা রিফিউজ করে দিলে, সে দিয়া হইছে যে দেশও যাইতাম কি। ওকে। তো আপনার প্রশ্নটা হইলো সাইনো যাইরা যাইতান না, না ওটা নেই? জি হয়, জি হয়। অলরাইট, থ্যাংক ইউ। আপনি টেলিভিশন দেখতে থাকুক, আমরা ট্রাই করবো আপনার প্রশ্নটা উত্তর দিবার। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। আন্ডার দ্য তাই তো লেটেস্ট নিউজ এলো, তাই 3 মাস আগে একটা অ্যাপ্লিকেশন করছিল, আর একটা এটাও রিফিউজ হয়ে গেছে। এর আগে একটা অ্যাপ্লিকেশন তাই আপ টু আপার ট্রাইব্যুনাল পর্যন্ত গেছেন এবং আনসাকসেসফুল হয়েছেন। তার মানে তার কিন্তু এখন আন্ডার কনসিডারেশন নাই, পেন্ডিং কিছু নাই। সাইনে যাইরা হয়তো এনফোর্সমেন্ট টিমে জানে না যে রেজাল্ট কীতে হয়েছে, কন্টিনিউ করা। বাট আমি মনে করি তাই রিক্সও আছে, এনি টাইম দে ক্যান ফাইন্ড আউট যে তার নাথিং ইজ দেয়ার আন্ডার কনসিডারেশন, তাদের চাইনো গেলে আঠাইতে পারে। এবং তারা But আমরা we will strongly advise him to report anyway. But of course they are entitled to detain him at any time. ইয়েস, না আমি রিপোর্ট তো তাই করতে হবে, তাই কমপ্লায়েন্সও তাহলে তো যেতে গিয়ে দেশো কোনটা নাই, রিপোর্ট করার তো কোনো মানে নাই। তারপরে যে তার কেনই তার রিফিউজ হইল 2004 হয়েছেন, কোয়াইট লং টাইম। তার রিফিউজালগুলো এখানে হইলো দেশ, আমার মনে হয় তাকে বোঝা উচিত কি সব কিছু লইয়া। আর কোনো একটা কিছু না করলে অ্যাপ্লাই কিন্তু একটা না করলে তাই একটা পেন্ডিং থাকা অবস্থায় সবসময় তাহলে তাইলে ভালো। এই রিস্কও আছে, তার কিছু আটকাইতে পারতে পারে। ওকে, এই রিস্ক আছে তার সবসময়। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, আই থিঙ্ক হি ইজ গন। ওকে মিস্টার রহমান, আরেকটা কলে আসার মাঝখানে একটা জিনিস আমি জিজ্ঞেস করতে যাচ্ছি। এই যে ক্লায়েন্ট যিনি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়েছে, অনেকেই কিন্তু দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকা অবস্থায় ক্যাপিটা থেকে চিঠি পাইতেছেন। সেটা মিস্টেক হচ্ছে, আইএলআর আছে চিঠি আসছে। হ্যাঁ, ইভেন আইএলআর। এবং আমার একজন ক্লায়েন্ট অলরেডি ব্রিটিশ সিটিজেন হয়ে গেছে, তার জন্য চলে আসছে। এদের জন্য আসলে ক্যাপিটালকে অনেক সময় অনেকে ভয় পেয়ে যান। তো ক্যাপিটাল একটু যদি বলেন। না, ভয় পাওয়ার কিছু নাই, ক্যাপিটা একটা এজেন্ট, তারা সরকারের সাথে কলার অন দ্য লাইন বা এনি, আপনি শেষ করেন। আমি মনে করি যে কারো যদি রংলি চলে আসে, এটা এম্বারাসিং যে কেন আসবে। এটা তো আমরা দেখতে পাচ্ছি যেটা ক্রিটিসাইজ করা হচ্ছে যে ক্যাপিটা এরকম করতেছে কেন, জানি না খবর যে কে লিগেল কে ইলিগেল। তো এটা কারো যদি আসে সেটা আনফরচুনেট, এবং তাদেরকে ফোন দিয়ে দিলেই কিন্তু মানে তারা ঠান্ডা হয়ে যায় যে আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, অথবা আমার হবে একটা জাস্ট যোগাযোগ করে হবে। প্যানিক করার তো আমি মনে করি না কিছু আছে। না, প্যানিকিং এ কিছু নাই, বরঞ্চ আমি মনে করি এটা ঠিক না, এটা কাউকে একজনকে ডিস্টার্ব করা আমি মনে করি। ক্যাপিটা কেয়ারফুল হওয়া উচিত এইসব ব্যাপারে। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন খালেদ ভাই? জি ভাইয়া, আপনি ভালো আছেন? থ্যাংক ইউ। জি ভালো জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনার প্রোগ্রাম দেখলাম, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন হইল কি, আমি ব্রিটিশ সিটিজেনশিপের লাগে অ্যাপ্লাই করছিলাম, মানে লাস্ট ইয়ার 12 মান্থের উপরে হয়ে গেছে। আমি অ্যাপ্লাই করছিলাম ন্যাশনালিটি চেকিং সার্ভিসের মাধ্যমে। তো মানে তারা আমার পাসপোর্টের সবটা দেখছে, দেখতে মানে ওই সময় তারা সার্টিফাই করিয়া রাখছে যে ইউ আছে। তো পরে 4 সপ্তাহ বাদে আমার আবার পাসপোর্ট চাইছে। তো আমার এই সময় পাসপোর্ট হারিয়ে গেছে।
আমার পাসপোর্টও তারা ফটোকপি হল তার আছে, পাসপোর্ট হারিয়ে গেছে। তো আমি মানে দিছি, পুলিশে গিয়ে রিপোর্ট করছি, যে রিপোর্ট করি আর রিপোর্টটা দিছি তারা যে আমার হারিয়ে গেছে। এখন পর্যন্ত মানে কোনো নাই। আর লাস্ট মানে 2 মাস আগে 3 মাস আগে আমার তারা চিঠি দিছে যে আমার ফাইল তারা কনসিডারেশনও আছে, যে আমি করতাম কোনগুলা ফালাই লইছে। এখন আমি ভাই বুঝলাম না, খুব ফ্রাস্ট্রেশন আছি, আমার সেটা কইতে আছে। আপনি কোন বেসিসে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করছিলেন? আপনার বেসিসটা কিটা? আমার ওন রাইটে 5 5 ইয়ার্স। years. 5 ইয়ার্স। আপনি ইনডেফিনিট কবে পাইছেন? আমি ইনডেফিনিট পাইছি আজ থেকে 8 বছর আগে। ওরে বাবা, অতদিন আগে। ওকে, 8 বছর আগে। ওকে, আপনি একটু দেরি করলেছেন অ্যাপ্লিকেশন, আর এমন এক সময় অ্যাপ্লিকেশন করলে, এই সময় অ্যাপ্লিকেশন করার বাদেও পাসপোর্টটা হারিয়ে গেল। নো প্রবলেম, আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। দুঃখজনক, 1 বছর তাই তারা শিওর হইতে পারেন না, বাট আলোচনা করবো। বাট আপনার আলোচনাটা আমরা করতে হইব ব্রেকের বাদে। আমার কন্ট্রোল রুম থেকে কোয়া যে ব্রেক নেওয়ার লাগে। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। ইটস টাইম টু টেক এ কমার্শিয়াল ব্রেক। উইল বি রাইট ব্যাক আফটার দ্য ব্রেক। আনটিল দেন প্লিজ স্টে উইথ আস। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন খালেদ, এবং আমার সাথে আছেন প্রিন্সিপাল অফ সিটি সলিসিটার্স মিস্টার শফিকুর রহমান। মিস্টার রহমান, বিরতিতে যাওয়ার আগে আমরা একবার এই প্রশ্ন করছিলাম যে তাই চেকিং সার্ভিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করছেন ন্যাচারালাইজেশন কাউন্সিলে গিয়ে হতে এবং দেখা গেছে যে তারা পাসপোর্ট সপ্তাহ রাখছে, তারপরে 4 সপ্তাহ বাদে তান আবার হয়েছে তান পাসপোর্ট দিবালাই। বাই দ্য টাইম আনফরচুনেটলি তাইনর পাসপোর্টটা হারিয়ে গেছে কি। এখন পুলিশ রিপোর্ট সপ্তাহ দিছেন, কোইন্সিডেন্ট হয়ে গেছে, পাসপোর্টটা হারিয়ে গেছে এবং তারা কনফিউজ হয়ে গেছে, যে আসলে কি দেওয়া হইল না। আবার এখন হারিয়ে গেল। এটা প্রায়ই দেখা যায় যে চেকিং সার্ভিসে চেক করার পরেও তারা পাসপোর্ট চাইয়া ফাটায় এবং কয় যায় এটা র্যান্ডম চেক। আসলে র্যান্ডম চেক নি, না জানে ম্যাক্সিমাম তো চাইয়া ফাটায়। সো হোয়াটস দ্য পারপাস অফ চেকিং? তাইলে আমি কই যে ন্যাশনাল চেকিং সার্ভিস এটা আন্ডারমাইন করার। তা আমরা সব মানুষ যাইরা আইনো কম পয়সা ইজিলি একটা চেকিং সার্ভিস এটা দেওয়ার এবং পাসপোর্ট দেওয়া লাগে না, তা চেক করলেই যায়। এখন যদি দেখা যায় 4 মাস বা 2 মাস পরে পাসপোর্ট চাওয়া হয় র্যান্ডমলি, দেন দেখা যায় তার দে আর নট রিলাইং ফুললি। তারপরে তারা স্যার চেক করা যায় whether there is anything wrong. So that is unfortunate for the any applicant. আর আমি মনে করি যে তাই তো যেহেতু 3 মাস আগে তারা লেখছে যে আমরা তোমার এটা কনসিডার করলাম, তাইলে ওয়ারি করার কিছু নাই। অ্যাজ লং অ্যাজ এভরিথিং ফাইন, তাই সবটা জেনুইন আছে, তার পাসপোর্ট জেনুইনলি আসিল, যত ইনভেস্টিগেশন তা করুক না কেন, আলটিমেটলি তো জেনুইন কেস। So he will have his British citizenship, আমি মনে করি। এভরিথিং ঠিক, তাহলে সব ইনফরমেশন ঠিক দিলে today or tomorrow the application will be decided in his favor. বেশি দেরি যদি হয় তাই কিটা করতে পারেন? দেরি তো জুডিশিয়াল রিভিউ করতে হয় যে আমার এটা আনরিজনেবলি তোমরা ভিতরে হয়ে রাখিচ্ছ, এর সাথে কিছু করার নাই। হাইকোর্টের জুডিশিয়াল রিভিউ করে হইতে পারবা যে আই ওয়ান্ট এ ডিসিশন, বা এটা যাওয়ার কোনো দরকার মনে করবো, তাই ওয়েট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক, বিরতিতে যাওয়ার আগে যিনি আপনি প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার 2টা প্রশ্ন। একটা হইল গিয়ে যে ডিসক্রিশনারি লিভর এক্সটেনশন করতে হইলে আপনার প্রিমিয়াম সার্ভিস করা যাইব নি, আর কিটা ডকুমেন্ট লাগবো? আর 2 নম্বর প্রশ্ন হলো যে দুদিন ডিসক্রিশনারি লিভ থাকা অবস্থায় কোনো ইলিগ্যাল কইনা বিয়া করা হয়, তাইলে ফ্যামিলি ক্রেডিট বা হাউজিং বেনিফিট এটা ক্লেম করা যাইব নি? ডিসক্রিশনারি লিভ টু রিমেইন আপনার থাকা অবস্থায় যারে বিয়া করা এনর কোনো স্ট্যাটাস নাই নাকি? তা ওটা নেই? না, নাই। ওকে, ফ্যামিলি ক্রেডিট বলতে মানে চিলড্রেন আসেনি ইনভলভ? জি না। ওকে ওকে, অলরাইট। তার প্রশ্ন আমি যেটা ক্লারিফাই করতাম চাইবো, তাই ডিসক্রিশন লিভ টু রিমেইন ওল্ড রুলসে পাইছেন না, নয়া পলিসি না পুরান পলিসি গুলা পাইছেন? 10 ইয়ার্স উঠে পাইছেন না? পুরানা আইনে না, পুরানা আইনে জি 3 বছরের পাইছলা। জি ওকে, অলরাইট, থ্যাংক ইউ ভাইয়া। আপনার প্রশ্ন আমরা বুঝতাম পারছি, প্রশ্নটা লইয়া আলোচনা করবো। আপনি টেলিভিশন দেখতে থাকুক। থ্যাংক ইউ মিস্টার রহমান। ডিসক্রিশনারি লিভ টু রিমেইন অর আমি প্রিমিয়াম সার্ভিস আমি দেখছি না। আই ডোন্ট থিংক আছে ওরিয়া, যেহেতু অ্যাক্টিভ রিভিউ প্রশ্ন হয়, সো আই ডোন্ট থিংক সো ইট ইজ দেয়ার। আমি দেখছি না এখনো, সো আমি মনে করলাম না যে তাই প্রিমিয়াম সার্ভিসের সুযোগ নিতে পারবা। কিতা ডকুমেন্টস লাগবে ওটা যদি অ্যাপ্লিকেশন করেন আর কি পোস্টে? পোস্টের ডকুমেন্টস বেশি কিছু লাগে না, তার যে ডিসক্রিপটিভ রিমেইন আসিল এই ডকুমেন্টটা দিতে হইবা,
কেউ থাকে পেপারও থাকে, কেউ পাসপোর্টও থাকে, এবং ডিউরিং দিস টাইম তাইনোর অ্যাক্টিভিটিস কি তা আছে এবং কিলা ইনভলভ হয়েছে বাই দ্য টাইম আর্টিকেল 8 এর প্রশ্ন আয়, সুতরাং অ্যাক্টিভ রিভিউর প্রশ্ন যেহেতু আর, সুতরাং হয়তো স্টিল দ্য সেম সিচুয়েশন ইজ কন্টিনিউইং প্রশ্নটা আমার রিসেন্ট অ্যাপ্লিকেশন অনেক এভিডেন্স আইয়া বলছে এটা কোর্টে গিয়ে অ্যাপিল এলাওয়ার পরে তার ডিসকাশন লিভ টু রিমেইন দিছে, তারপরে দেখা যায় যে ওই জানি ডিসকাশন লিভ টু রিমেইন এক্সটেনশন অফ প্রচুর ডকুমেন্টস আইয়া হবে পরে আবার দিলে দেখা যায় যে আমি এটা খুব করলাম, আমি বলছিলাম যে ওকে ওয়ান্স দ্য অ্যাপিল ওয়াজ অ্যালাউড বাই দ্য ট্রাইব্যুনাল on the issue of Article 8, that is, it is established. Well established. Article 8 right established by the court. Evidence it was granted later on, but it is unfortunate. Active review তারা কইন যে আমরা 3 বছর পরে অ্যাক্টিভ রিভিউ করব, তার মানে এর নাই যে আমরা 3 বছর বাদে রিভিউ করতে পারবো। জি, বেনিফিটের কথাটা যদি কইলেন, বেনিফিটের কোয়েশ্চন তার কি তা হচ্ছে তাই না আরেকজন ওভারস্টেয়ার হয়তো তো ইলিগাল আরেকজন বিয়া করা, কিন্তু তাইন কি তা বেনিফিট নিতে পারবা না যেটা তাইন এন্টাইটেলড আছে। ওয়েল তাইন ডিসকাশন লিভ যেহেতু হয় আইলাম যে গেছে নয়া রুলস না ওল্ড রুলস, তাইন যেহেতু ওল্ড পলিসি ফাইছেন তাইন এন্টাইটেলড টু এভরি বেনিফিট। শুধুমাত্র তাইনও নিতে পারবা, ওয়াইফে তো পারতা, ওয়াইফে নিতে পারবা যেহেতু তাইন এন্টাইটেল কিন্তু তার স্পাউস লিগ্যাল ইলিগ্যাল ওকা, তাইন ফর স্পাউস হি ক্যান নট ক্লেম। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম খালেদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া আমার দুইটা কোশ্চেন, একটা হচ্ছে আমার ওয়াইফের একটা এফএলআর এম ফর্মটা রিফিউজ করছে হোম অফিস সাম রিজন, তা এখন আমরা কি বলে যেন ওই যে প্রি অ্যাকশন প্রোটোকলের একটা অ্যাপ্লিকেশন করেছি, তো সেইটার এখন সময় পার হয়ে 6 সপ্তাহ হয়ে গেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এখন কি আমি আরো একটু ওয়েট করব, নাকি এটার একটা টাইম লিমিট আছে যে আমাকে এই টাইম লিমিটের ভিতরে জুডিশিয়াল রিভিউর জন্য অ্যাপ্লাই করতে হবে? আপনার এমটা অ্যাপ্লিকেশনটা রিফিউজালের ডেটটা কবে? এটা হচ্ছে আপনার গত ধরেন আজ থেকে আরো 6 সপ্তাহ আগে, 6 সপ্তাহ 7 সপ্তাহ আগে হয়েছে। ওকে, যে দিন থেকে আপনার এই অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছে, যেদিন রিফিউজালের ডেট, ওই দিন থেকে 90 দিনের মধ্যে 3 মাসের মধ্যে আপনি জেআরে যাইতে পারবেন। প্রি অ্যাকশন প্রোটোকলের ব্যাপারটা মিস্টার রহমান ক্লিয়ার করবেন। আর কোনো প্রশ্ন আছে কিনা? জি ভাইয়া, কোশ্চেন হচ্ছে যে জুডিশিয়াল রিভিউতে আমি শুনতে পাচ্ছি যে জুডিশিয়াল রিভিউতে গেলে যে কোর্ট ফিটা নাকি চেঞ্জ হচ্ছে, সেটা চেঞ্জ হলে কত টাকা হচ্ছে আমাকে কাইন্ডলি একটু বলবেন। আর আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমার ওয়াইফের পাসপোর্টটা তো হোম অফিসের কাছে, তো এই মুহূর্তে সে যদি আপনার লাইফ ইন দ্য ইউকে দিতে চায়, তাহলে কি তার তো আদার কোনো ফটো আইডি নাই, তো সেক্ষেত্রে সে লাইফ ইন দ্য ইউকে দিতে হলে কি তার ফটোকপি পাসপোর্টের সেটা কি হোম অফিস সলিসিটর থেকে অ্যাটাচ করায়া নিলে হবে, নাকি সেক্ষেত্রে সে দিতে পারবে না? আমাকে কাইন্ডলি এই দুটো কোশ্চেনের আচ্ছা শুনেন, আপনাকে বিদায় নেওয়ার আগে আপনাকে আর আমার কিছু প্রশ্ন করার আছে। এফএলআর এম অ্যাপ্লিকেশন রিফিউজ হইলে এটার কি নরমাল রাইট অফ আপিল দেয় নাই আপনাকে? না, ওটার কোনো আপিল দেয় নাই, কারণ ওরা এফএলআর এমটা করার আগে একটা এফএলআর ও ছিল, যেটা হোম অফিস বাই মিস্টেকলি বলছে যে সে এফএলআর ওটা করে নাই। বুঝতে পারলাম না। করে নাই না, আমরা প্রথমে একটা এফএলআর ও করেছিলাম যখন আমার 10 বছরের গ্রাউন্ডের অ্যাপ্লিকেশনটা পেন্ডিং ছিল অ্যাজ এ স্টুডেন্ট, তারপরে আমারটা গ্রান্টেড হয়ে যায়, কিন্তু ততক্ষণে আমরা 9 জুলাইয়ের আগে এফএলআর এম দিয়ে একটা আবার নতুন অ্যাপ্লিকেশন করি এবং ওইটাকে লিংক করে দিই যে তার একটা এফএলআর ও ছিল, কিন্তু হোম অফিস বাই মিস্টেকলি যখন রিফিউজ করছে তখন লিখে দিছে যে সে ওভার স্টেয়ার ছিল বিকজ অফ সে এর ভিতরে মাঝখানে সে কিছু করে নাই, এফএলআর এম এর আগে সে কিছু করে নাই, তাই এই গ্রাউন্ডে তারা রিফিউজ করে দিয়েছে, যার জন্য আপিল রাইটটা দেয়নি। এফএলআর ও যে আপনারা করেছেন ওর কোনো রেজাল্ট আসে না এখনো? না, এফএলআর ওটার কোনো রেজাল্ট আর আসেনি, কারণ ওইটা লিংক করা ছিল যে তাকে যাতে ওই গ্রাউন্ডে আপনারা ওই গ্রাউন্ডেই জুডিশিয়াল রিভিউতে যেতে আপনি কি এফএলআর ওটা যে পাঠিয়েছিলেন, এফএলআর ওর যে পাঠিয়েছিলেন তো এভিডেন্স আছে আপনার কাছে? পোস্টাল? হ্যাঁ, আমরা সব এভিডেন্স এবং সব রেকর্ডেড ডেলিভারি, ফিঙ্গারপ্রিন্ট প্লাস হচ্ছে আপনার অ্যাকনোলেজমেন্ট লেটার এবং তারা যে টাকা নিয়েছে সবকিছু দিয়ে তারা আমরা ওটা প্রি অ্যাকশন প্রোটোকলের জন্য 6 সপ্তাহের জন্য পাঠিয়েছিল আমার সলিসিটর। তাহলে ওরা বলছে যে ওরা রেজাল্ট এখন আসেনি। রিফিউজালে ওরা বলছে যে ওরা এফএলআর এম রিফিউজালে বলছে এফএলআর ও পায় নাই।
ওরা পায়নি বলে না, ওরা বলছে যে তোমার ওয়াইফ এত সাল থেকে ওভার স্টেয়ার হয়ে আছে, সুতরাং সে Okay. ব্রেক অফ আই মিন আউট অফ দ্য ইমিগ্রেশন হয়ে গেছে, সুতরাং তাকে কোনো ওকে রাইট আপ ওকে বুঝতে পারছি। আপনার সেকেন্ড প্রশ্নটা আমি ভুলে গেছি, সেকেন্ড প্রশ্নটা একটু যদি করেন। সেকেন্ড প্রশ্নটা ছিল যে আমার ওয়াইফ ইন দা মিন টাইম যদি লাইফ ইন দি ইউকে দিতে চায়, তার তো কোনো পাসপোর্ট নেই এবং ড্রাইভিং লাইসেন্সও নেই, তো হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা- কি সে আমার সলিসিটর থেকে পাসপোর্টের ফটোকপিটা অ্যাটাচ করায় নিয়ে এসে সেটাতে কি লাইফ ইন দি ইউকে দিতে পারবে? ওকে অলরাইট, থ্যাংক ইউ। বুঝতে পারছি, আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভাইয়া, আপনি টেলিভিশন দেখতে থাকুন। মিস্টার রহমান, প্রিঅ্যাকশন প্রোটোকলের এই ধরনের কোনো টাইম লিমিট আছে কিনা? প্রিঅ্যাকশন প্রোটোকলে তো টাইম লিমিটের প্রশ্ন আসছে না। উনি যেটা করেছে, উনি বুঝতে পারলাম যে উনি 10 ইয়ার্স রিটায়ার করেছিলেন। বাই দ্য টাইম ওনার ডিসিশন আসার আগে ওয়াইফের এক্সপায়ারি সময় চলে হয়ে আসছিল। গেছে, হ্যাঁ। একটা এফএলআর ওনারা করেছেন, এটা রাইটলি করেছেন ওনারা, কিন্তু সেটা ওরা কনসিডার করে নাই, যেটা উনি বুঝতে পারলাম। ওরা বলছে তুমি ওভারস্টেয়ার হয়ে গেছো, কারণ অ্যাপ্লিকেশনটা ওরা যদি ইগনোর করে তাহলে ওভারস্টেয়ার বলতে পারছে, এফএলআরএম করা বাই দ্য টাইম গ্যাপটা বলতেছে হয়ে গেছে সেখানে। আমি মনে করি যে এটা আনরিজনেবল কমপ্লিটলি, কারণ একটা এফএলআর অ্যাপ্লিকেশন করা ছিল। তবে এই ব্যাপারে আমি জানি না, অ্যাডভাইস তো অবশ্যই ডিফারেন্ট সলিসিটার ডিফারেন্ট ভাবে দেয়। এই ব্যাপারে যে জিনিসটা আসলে করা উচিত ছিল আমার কাছে মনে হয়, এফএলআর এমটা না করে তাদের কাছে ভেরিয়েশনের জন্য চাওয়া উচিত ছিল। তারাই তখন বলতো যে তুমি এফএলআর এমটা পাঠাও, তখন এটা লিঙ্ক হইতো। কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি সেপারেটলি এফএলআর এম পাঠাই দেওয়ার কারণে ওটার সাথে লিঙ্ক করতে পারে নাই। না, ওনারা বলছেন লিঙ্ক করেছেন ওনারা, কিন্তু ওরা বলছে যে তুমি এফএলআর ওটা যারা ওনারা করেছেন প্রথমে, সেটা ওরা কনসিডার না, করে। সেটাই তো আমি বলতেছি যে এফএলআর ও থাকা অবস্থায় চিঠি লিখে যদি যে আমরা ভেরি করতে চাই, এফএলআর এম এ যাইতে চাই, ওই এফএলআর ওটাকে এফএলআর ওটাকে লিঙ্ক করা উচিত ছিল, হ্যাঁ, সেটাই। এফএলআর ওটাকে আমি এম এ নিতে চাই, তখন তারা করতো কি, তারা বলতো যে তাহলে নতুন অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করে পাঠাবার পাওয়ার ফর্ম দিতে পারতেন। পাঠাও। হ্যাঁ, প্রিঅ্যাকশন লেটার ব্যাপারে যেটা বলবো, যে ওনারা জুডিশিয়াল রিভিউ ইস্যু করতে হয় উইদিন 90 days অফ দ্য ডেট অফ ডিসিশনস। তো প্রিঅ্যাকশন ওনার 6 সপ্তাহ আগে ডিসিশন পাইছেন, প্রিঅ্যাকশন ইস্যু করে দিয়েছেন খুব কম তাড়াতাড়ি। তো 90 days-এর ভিতরে ওনাদেরকে জেআর ইস্যু করতে হবে। ফিসটা কিন্তু নাকি প্রশ্ন যেটা বাড়তেছে, বেশি বাড়তেছে নাকি? না, এটা 60 পাউন্ড 60 আছে, পাউন্ড ওটা মনে হয় আরো সামান্য সামান্য বাড়লেও কি 60 পাউন্ড করে বেশি ফি না। ফি নিয়ে ওনার ওয়ারি করার কোনো কারণ দেখি না। তো প্রিঅ্যাকশন লেটারে যেটা হচ্ছে প্রসিডিউর, যেটা প্রিঅ্যাকশন লেটার তো আর কিছু না যে অমুক তারিখের ভিতরে, আমরা ওখানে 4 সপ্তাহ 2 সপ্তাহ দেই, এটা রিজনেবল যে এই টাইমের ভিতরে যদি Reasonable আনটিল ইউ ডু time. নট রিকনসিডার ডিসিশনস উই উইল গো ফর জেআর, আমরা জেআর ইস্যু করে ইনভেস্টিগেট দেব। যান। হ্যাঁ, তো ওনার সলিসিটার যাকে যে ইস্যু করেছে, যদি সেই টাইম লিমিট আমরা জানি না যে কতদিন দেওয়া হয়েছে রেসপন্ডেন্টকে, যে তুমি এর ভিতরে ডিসাইড করে আমাদের জানাও, এরপরে এনি টাইম ইয়ে করতে পারবেন। এরপরে তো এনি টাইম করতে পারেন, বাট ওনাকে খেয়াল রাখতে হবে যেটা 90 days যাতে পার না হয়। Within 90 আর days করতে ফটো হবে। আইডি দিয়ে ওই যে সলিসিটারের সিগনেচার না, দিয়ে আমি ওই মনে ফটো করি আইডি না যে, আমি আই অ্যাকসেপ্ট ডোন্ট থিংক সো Accept এটা করবে কেউ বলে। অ্যাকসেপ্ট করবে, কারণ আইডি ছাড়া সেটাই আমারও ধারণা। লাইফে দেখে উনি পরে করতে পারেন। সেটা আমার ধারণা। থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আমার আমার ছেলের বউ আইছে না উদ্দেশ্য, জি, ছেলের বউ সেলের বউ জি হোকা। হিসাব তো 20/9/11 20/9/11 ভিসা পাইছেন? 20/9/11 জি, আর শেষ হবো 20/12/13 20/12/2013। আচ্ছা, আইছেন কবে? আইসো অক্টোবরও আইছেন? যেটা আমি বলছি যে পুরান না শিলটা আর কি। ওকে, অক্টোবরও আইছেন, দরিয়া নেই, অক্টোবরও আইছেন নাকি? তা এক মাস বাদে আইছেন নি? এক মাস বাদে আইছেন নি? ভিসা পাওয়ার কয় মাস বাদে আইছেন? এক মাস বাদে আইছেন। ও তো তাইলে তো অক্টোবর সেপ্টেম্বরও ভিসা পাইছেন, অক্টোবরও আইছেন। আপনার প্রশ্নটা কি তা? অক্টোবর আইছেন জি, 6 তারিখ। দ্যাটস ফাইন, অক্টোবরের 6 তারিখ আইছেন। আপনার প্রশ্নটা কি তা জনাব? প্রশ্ন হলো ওই যে ইন্ডিপেন্ডেন্ট লিভেল কি কতদিন আগে করা লাগে, অথচ আমি কাউন্টটা 27 মাস করবো নি না 2 বছর হবো? ওকে, 6 অক্টোবর তাই না আইছেন, মানে কোন দিন তাই অ্যাপ্লিকেশন করতে পারবো ওটাও তো জানতে চাই আপনি। জি জি। ওকে, আর কোনো প্রশ্ন আছে নি জনাব? আপনার লাইনটা বেশি ভালো না। জি এটা তো ওদের অক্টোবর 8 তারিখ থেকে তো আইন চেঞ্জ হয়েছে। জি জি, ও জিনিসটা আমি বুঝতাম পারছি। একটা ছাড়া আর কোনো প্রশ্ন আছে নি? আপনি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা কইরা, একটা ছাড়া আর কোনো প্রশ্ন আছে নি? একটা আমরা কইমু। হ্যাঁ, সার্টিফিকেট আছে ইনসল স্কিল ফর লাইফ এন্ড 1। জি,
এটাতে এই সময় হইব না ওই যে B1 আর লাইফ দে উঠে লাগবে যে সার্টিফিকেট যেটা এটা কি সিটিজেনশিপ ম্যাটেরিয়াল সহ নেই কি হয় যে ওকে ওটাও তো আপনার প্রশ্ন নাকি দা কি হয় ওকে থ্যাংক ইউ জনাব আপনার প্রশ্নটা আমরা বুঝতাম পারছি প্রশ্নটা লই আলোচনা করবো আপনার টেলিভিশন দেখতে থাকুক থ্যাংক ইউ মিস্টার রহমান 6th of October 2011 that means 6th of October 2013 ও গিয়া তাই 2 বছর হয়ে যাবে গিয়া তাই কবে অ্যাপ্লিকেশন করতে হবে লাকি যে 13 অক্টোবর থেকে নতুন রুলস আর যা এবং তাই 6 অক্টোবর কোয়ালিফাই হলিয়া যা রুলস নয়া রুলস আবার এর আগে তো 28 দিনের ভিতরে আগে তাই তো 28 দিন আগে মানে 28 দিনের ভিতরে করতে হবে ইয়েস তাই সেপ্টেম্বর লাস্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক করতে পারা যা সো তাই লাকি যে তাই নয়া রুলস পড়ে না ওকে তাই ইসল আছে উইথ সিটিজেনশিপ ম্যাটেরিয়াল দ্যাট উইল বি এনাফ টু কোয়ালিফাই ফর আইএলআর সো লাইফ ইন দ্য ইউকে এবং B1 এটা লাগতো না না এটা রাখতে হবে তাই এটা দিয়ে হইলুকা তবে তাই জানি এখন মাস আগে সলিসিটারের কাছে যাইন এবং পেপার টেপার সব রেডি করিয়া উইদিন 28 ডেজ পোস্ট করে দিন অথবা তাই নিজেও যদি বুঝে নিজে নিজে তো করতে পারবে দ্যাটস নট আ প্রবলেম ডেফিনেটলি নো প্রবলেম তাই যদি মনে হয় নিজে করতে পারেন তো করতে পারেন ওকে থ্যাংক ইউ মিস্টার রহমান আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো লেটস সি হু ইজ অন দ্য লাইন নাও হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো স্যার আসসালামু আলাইকুম আমি প্রফেশনাল স্যার ভাই জি বোন খোকা আপনার লাইনটা বেশি ভালো নাই খোকা আছে তারপরে দেখি ট্রাই করি আপনার শুনতাম পারিনি আমি আমার হাজবেন্ডের বাংলাদেশ বুঝছেন নি ওকে তো আমি আমার সময় খাম দিয়ে খাইছিলাম এখন আমি খাম নাই তো আমি গেছিলাম নি তো যে সেটা লিখিতি লাগে তাই করা লাগে আপনার সব বিচার পাই আইসবেন তো আমার ক্ষেত্রে এলন আমি দিন বেনিফিট কি যেটা এর মাঝে কোনো প্রবলেম হইব না তাইন কাম করতে নেই যেটা মরছেন তাইন কত ঘন্টা কাম করেন কত টাকা বেতন ফাইন মানে একটা রাফ আমারে যদি কইন তাই 24 আওয়ার্স খাওয়া করই জি আর বেতন 108 পাউন্ড ফাইন 108 পাউন্ড ফাইন তাই নেনি রেন্ট দেন আপনার বাচ্চা কাচ্চা আসেননি না জি না, আপনার বাচ্চা কাচ্চা নাই তা আপনার কি হাউজিং বেনিফিট ফাইন নেই জি হাউজিং বেনিফিট ফাইন নেই আপনারা হাউজিং বেনিফিট কাউন্সিল ট্যাক্স বেনিফিট জি না এটা ফাইন না তো 108 পাউন্ড রেন্ট তাই কত রেন্ট দেন নি তাই তো রেন্ট লাগে না নি নাকি তা তারপর রেন্ট পারছেন না আমরা রিলেটিভ বলকে ও রিলেটিভের ঘর তখন তো রেন্ট নেই না Just নাকি তা more than তো জি না। জাস্ট 108 পাউন্ড নি দুইজনে মিললা না না হাজবেন্ড আর পেড পাই ফর দ্যাটস সাফিসিয়েন্ট না ওখানে আমি কইয়া দুইজনে মিললেও আপনারা আছে আপনি তো আর কাম করেন না আপনি নীল আর তাই 108 পাউন্ড দ্যাটস নো ইনাফ সিস্টার জি হয় ওকে ওকে আর কোনো প্রশ্ন নেই যে ওটা প্রশ্ন আমি এখন কাউন্সিলর বলাইতাম স্যার তো যদি যাই না নিতে কত বেতন দেখানি লাগবো কাউন্সিলর করো যদি যাইন কত বেতন টাকা লাগবে এটা এই প্রশ্নটা বুঝতাম পারছি না না লাগতো না বেতনের বেশি বেতনের ওকে এনিওয়ে মিস্টার রহমান মনে হয় বুঝতে পারছেন আলোচনা করব আর কোনো প্রশ্ন না থাকলে ঠিক আছে বল জি। আমি যদি বেনিফিট থাকে তাই প্রবলেম হয় মানে যে সময় এগুলিটি লাগে অ্যাপ্লাই আর প্রবলেম আমাকে তাই কাম করা লাগবে নি আর যদি করা লাগে কতদিন আগে আমার বেনিফিট বাড়ানো লাগবে ওকে কথা হইলো আপনি আপনি তো কইলা বেনিফিট নেই না বুঝছি না বেনিফিট নিরানি আপনি আমি যাই অপশন তো নেক্সট আমি বেনিফিট তো আর কিছু নেই কিতা বেনিফিট জব সিকার অ্যালাউন্স নেই 8 মাস হইছে 10 মাসের আগে আমি কতদিন আগে ওকে ভেরি আনক্লিয়ার লাইন যতটুকু আমরা বুঝতাম পারছি ওটার উপরে আলোচনা করব বইন আপনি টেলিভিশন দেখতে থাকুক মোটামুটি আমরা আপনার ব্যাপারটা বুঝতাম পারছি থ্যাংক ইউ মিস্টার রহমান 108 পাউন্ড দুইজনের অ্যাকোমোডেশন ছাড়া হইব না তাই তো এন্টাইটেড আমি জানি না তাই তাই যদি আমি কোনো বেনিফিট নিলাম না এটা তো তো সে তাই তাই যেহেতু রেন্ট দেওয়া লাগে না আমরা জানি অ্যাকোমোডেশন এন্ড ফুড জব সিকার অ্যালাউন্স কিন্তু 108 পাউন্ড ফর দুজন লাগে এনাফ নাই ইভেন ওল্ড হুসে হলেও আমরা মনে হয় 111 পাউন্ড না ওল্ড রুলস তাই তাই হ্যাঁ 111 পাউন্ড 45 পেন্স তান্দা উইকলি 3 পাউন্ড শর্ট অর লিস্ট ইভেন ফ্যামিলি প্রিমিয়াম আর একটা 17 পাউন্ড আছে এটা অনেক সময় অ্যাড করিলা হ্যাঁ সুতরাং তান আমি যেটা মনে করি তাই কইরা বেনিফিট গেলে প্রবলেম হইব নি তাই এখানে যাইরা না এটা বুঝলাম না কারণ যেহেতু ইনকাম এন আপনার হাজবেন্ডর তো বেনিফিট দিতে এট লিস্ট তাই বেনিফিট তাই কভার করতে পারবেন বিকজ শি ইজ সেটেল আই থিংক শি ইজ ব্রিটিশ অ্যাজ ওয়েল তান উচিত বেনিফিট ক্লেম করিয়া তান সার্ভাইভ করা পাবলিক ফান্ডের উপরে অথবা কাম করা দুইটা দিয়ে অথবা খাম করা খামো গিয়া তাই নিজে খাম করা কাম না পাইলে বেনিফিটও দিতে ওকে তাই যেটা বড় মনে কর তাই যাইরা না বেনিফিট তাই মনে করা যে তাই
গেলে হাজবেন্ডের প্রবলেম হইব নি, এটা সাইড No, হইব নি, no, it's দিস not এন্ড দ্যাট। problem. তো আমরা যেটা পরিষ্কার হইমু, আপনি খাম করতে পারেন, দ্যাট ইজ ভেরি গুড, খাম করলে ভালো কথা। বেনিফিটও গেলে আপনার এভরি রাইট আছে বেনিফিটে যাওয়ার, সুতরাং সব ধরনের বেনিফিট আপনি ক্লেম করতে পারেন। আপনার বেনিফিট নেওয়া লাগে, আপনার ওয়াইফ আর হাজবেন্ডের কোনো প্রবলেম হইতো না, বরঞ্চ না নিলে পরে আপনার আইদার Short খাম পড়ে যায় অথবা মানে। বেনিফিট না নেন, তাহলে 180 পাউন্ডে আপনার প্রবলেম পড়ে যাবে। Yeah. And that should sort out this problem quickly. So তাইন বেনিফিট দিস চলতে পারেন, হাজবেন্ড তো 108 পাউন্ড আছে এনিওয়ে। তাই একটাই কইরাম যে তাই আইদার বেনিফিট ওর ওয়ার্ক সামথিং তান করা লাগবো, দেন হাজবেন্ড মানি ইনকামিং হইতে হইব। মানি অ্যাড করা লাগবো, তাই বেনিফিট থেকে হোক কাম থেকে হোক। Yeah. আর হাজবেন্ডের যেটা আছে 108 পাউন্ড মোর দেন এনাফ, Yeah. আমি যেহেতু তার রেন্ট দেওয়া লাগে না। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক, আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল প্ল্যাটফর্ম। It's time to take another commercial break. We'll be right back after the break. Until then, please stay with us. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যথারীতি আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন খালেদ এবং আমার অতিথি কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব সলিসিটর অফ সুপ্রিম কোর্ট ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস মিস্টার শফিকুর রহমান। মিস্টার রহমান, বিরতিতে যাওয়ার আগে এক বোন প্রশ্ন করেছিলেন, অবশ্যই আমরা প্রশ্নের উত্তরটা দিয়ে দিছি, কিন্তু ওই যে ওল্ড রুলে প্রত্যেক বছর ইনকাম সাপোর্টের যে লিমিটটা, এটা যদি একটু বলে দেন তাহলে মানে অনেকেই, কারণ অনেকেই দেখা যায় যে 105 পাউন্ড আগে ছিল, এখন 111 পাউন্ড যে হয়েছে, 1145 হয়েছে, ওই জিনিসটা আপডেটেড না। তো সেটা ওনাদেরকে দেখতে হবে যে বর্তমানে রেটটা কি আছে এবং সেই বেনিফিটে যে রেটটা আছে সেই রেটটা অনুযায়ী যতই বাড়ে সেটা যেন থাকে, কারণ ডেট অফ অ্যাপ্লিকেশন অ্যাকোমোডেশন কস্টের পরে প্লাস অ্যাকাউন্টের কস্ট অন দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন এটা মিট করতে হবে। সুতরাং কারো যদি পুরানা পে স্লিপে বেতন পুরানটা থাকে, অবশ্যই ওনার বেতন বাড়বে, এমপ্লয় বাড়িয়ে দেবে। এবং যেটা হবে যে পুরানো রুলসে যারা আছেন, এই যে উনি যিনি ফোন করেছেন যে আমি বেনিফিট যেতে পারবো কিনা, এটা আমরা অনেক সময় আনসার করে দিয়েছি, আগেই করেছি আমরা, যে যারা এখানে সেটেল বা যারা এখানে ব্রিটিশ তারা বেনিফিট যেতে পারেন। শুধুমাত্র রেস্ট্রিকশনটা হচ্ছে যিনি আসছেন, যিনি লিমিটেড লিভে আছেন, তার জন্য অ্যাক্সেস বেনিফিট নেওয়া যাবে না। সেটাই শুধু এইটাই রিকোয়ারমেন্টস, উনি কাজ করবেন বা বেনিফিট নেবেন তাতে সমস্যা নাই, কিন্তু ওই যে 108 পাউন্ড ওর হাজব্যান্ড বেতন পান, সেটা দিয়ে তো ওনাকেও রাখতে পারবেন না। উনি 108 পাউন্ড দিয়ে ওর হাজব্যান্ড ভাই দুজন চলতে পারবেন না, সুতরাং আলটিমেটলি ওনার প্রবলেমে পড়বে যদি বেনিফিট বা চাকরি না করেন। সেটাই। তো একটা কিছু করতে হবে, সেটা আমি বললাম। Thank you, Mr. Rahman. We'll go to the first caller of this segment. Let's see who is on the line now. Hello, caller. Assalamu alaikum. Walaikum salam. Hello, Vaishnav. I have a few questions. Go ahead, brother. Okay, which is first question is I have downloaded application form which is for British naturalization, Yeah. and which is says N form. Sorry, what form? And yes, okay. AN. AN, yes. Mhm. And December 2012. Is that correct? Or it's December 2000? 12. Yeah, I believe that's correct. Yeah, go ahead. Okay, that's fine. And second question, I like to bring my mom and dad from back home as a visitor. What do I need to do, and what do they need to do as well? All right. This is your second question. I think you've got Yes, brother. your first question. Do you have any other questions? And third one, যারা ভিজিটার যারা আইন হেরা যদি না যায়, স্পন্সরের কোনো ক্ষতি হয়নি, কি ধরনের ক্ষতি হয়? What would happen to the sponsor? Okay. স্পন্সর, yeah, bro. Okay. Okay, thank you. That's All right, brother. Okay, Keep assalamu watching the show. We'll try to answer your questions. Okay. all right. Thank you very much. Okay, thank you. Bilal bhai, an application is fine. I think the Yeah, correct version 2012 is is right, that's the the right correct version, version. I think. Okay. There's nothing to worry the application forms. Back home to the present answer side. Should I speak in English? He will speak English and Bengali both. He's Sileti as well, I believe. That's why he Okay. managed to So inform us. এখন parents এর and visitor আনতা সাইরা I don't know whether he's definitely he's working. Tayin sponsor করবা এবং they should apply before 25th of June, otherwise there will be no right of appeal, because they unless family visitor right of appeal will be withdrawn from 25th of June, and I will advise him to make this application online before 25th of June. Then if they refuse the application, there will be right of appeal against the refusal. Exactly. And the documents he is working here, probably he needs to provide his payslip, bank statement, P60 and accommodation documents. Then he can invite his parents for 2 weeks, 4 weeks, 6 weeks. And I don't see any problem if they don't. I can't see if someone of a sponsorship, fee, food, or accommodations,
and at the end of the day, if the applicant decide not to return to Bangladesh, what is involved for the sponsor? It's not a criminal offense to invite someone. It and then- has not still, I mean, they have not made a criminal offense, or they have not fined anybody for that. Nothing Yeah. happened yet. Yes. And in the law, I can't see any restriction there that you will be liable for somewhat. They might keep a record that you sponsored somebody who did not return, but again, it's going to be a very well, difficult that is for them to- difficult. I don't think so. They can penalize. I don't think so. They can penalize because visitors they came on my sponsor, then they decided not to return. Mhm. Can I compel them to return? Yeah, because everybody is adult, isn't it? Adult, you Yeah. cannot force somebody to. Yeah, I will advise him. Nothing in the law that is an offense or penalty provisions. I can't see anything in the law. But he should take all the steps, necessary steps, so that the other persons complies with the conditions of the visa. Yeah, in but any there is no event. any statutory duty for him. Mhm. Like sponsorship license application, you are under duty to comply with the compliance rules, Mhm. whether they have permission to stay, this and that. Mhm. But for the visit purpose, sponsor has not any such No obligation under legal the rules of obligation, duty. yeah, I understand. So there is no obligation under the rules Okay. for the sponsor, Mhm. and he can apply. But I will advise him again to make this application before 25th of June. So they You can have the get right of appeal. Right of appeal. All Yeah. right. Thank you, Mr. Rahman. আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। We'll go to the next caller of the show. Hello, caller. Assalamu alaikum. Hello. Do you have a caller? Hello, caller. Assalamu alaikum. It's gone. Okay. 25th of July, sorry, জুনের যে ডেডলাইন, এই ডেডলাইনে অনেকে এটার ব্যাপারে আমি একটু বলতে চাই, কারণ আমরা আর কিছু শুনতে পাচ্ছি না। আমরা দেখেছিলাম যে 25 জুন পরে ইয়ারটা লেখা হলো না, আজ পর্যন্ত আমরা ইয়ার কোন ইয়ার হ্যাঁ, কোন ইয়ার এবং সেটা আজ কিন্তু ইয়ারটা মনে হয় ফার্দার এটাই। আপডেট কিছু আসছে না। তো যেহেতু আসছে ঠিক আছে, 2000 আমরা মনে করি যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, ইভেন 25 জুনের আগের দিনে যদি করে দেন, আপনি দেখেছেন তো অনলাইন অ্যাপ্লিকেশন ভেরি ইজি, এনিবডি ক্যান ডু ফ্রম হোম, তার জন্য অ্যাপ্লাই করে দিবেন। সেটা তো অ্যাটলিস্ট ডকুমেন্টটা পড়ে দিলে হচ্ছে, এবং ডকুমেন্ট দেওয়ার ব্যাপারে কিন্তু ওরা কোনো স্পেসিফিক টাইম টেবিল দিচ্ছে না, যদি 2 উইকস তাকে পেপারগুলো দিতে হবে, সাবমিট এই করতে হবে। ধরনের কিছু নাই। কোনো ধরনের ওখানে অনলাইন অ্যাপ্লিকেশন এরকম কোনো ধরনের ইনস্ট্রাকশন আসে না। যে কারণে আমি বলবো যে যারাই পারেন অনলাইনে যে 25 এপ্রিল আগে Documents অ্যাপ্লাইটা করে করে দেন, তারপর ডকুমেন্টসটা পাঠান, তাইলে রাইট টু অ্যাপিলটা সিকিউর হয়ে গেল। Thank you, Mr. Rahman. We'll go to the next caller of the show. Hello, caller. Assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। Wa alaikum salam. জি, আমি একটা প্রশ্ন করতাম। জি, খোকা বোন। জি, আমি ইনডিফিনিট লিভ পাইছিলাম 4 বছর আগে, হুম। আর স্পেশাল সার্টিফিকেট দিয়ে। এখন আমি ওই সার্টিফিকেট দিয়ে ব্রিটিশে লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবো না? ওকে, আর কোনো প্রশ্ন আছে নি? জি না। ওকে বোন, আপনার প্রশ্ন আমরা বুঝতাম পারছি। প্রশ্নটা লইয়া আলোচনা করবো, আপনার টেলিভিশন দেখতে থাকুকা। ওকে, এটা প্রায় মিস্টার রহমান একটা প্রশ্ন আয় যে যারা ইনডেফিনিট লিভ টু রিমেইন পাইছেন, হয়তো লাইফ ইন দ্য ইউকে টেস্ট দিয়ে অথবা ইসল উইথ সিটিজেনশিপ দিয়া, এরা আবার আবার যখন সিম্পল ন্যাশনালাইজেশন অ্যাপ্লিকেশন করবে তারা লাগবে। সিম্পল আনসার, যারা একবার মিট করেছেন ইংলিশ রিকোয়ারমেন্টস ফর সেটেলমেন্ট পারপাস, দে ডোন্ট নিড টু মিট দ্য রিকোয়ারমেন্টস अगेन Okay. ফর দ্য সিটিজেনশিপ পারপাস। সার্টিফিকেটটা দেওয়া লাগবে নি লগে। ইট নট এসেনশিয়াল, আমি মনে করি না এসেনশিয়াল ডকুমেন্ট সার্টিফিকেট, কারণ এটা তো অলরেডি এবার দেওয়া হয়েছে, দে হ্যাভ দ্য ডকুমেন্টস। সো আই ডোন্ট জানি না কেউ ওয়ারি করার কিছু নাই। কেউ যদি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন ও সিটিজেনশিপ রিকোয়ারমেন্টসটা মিট করে থাকেন ইংলিশর, দেন দে শুড অ্যাপ্লাই কুইকলি। ওকে, অনেকে ওয়েট করা যে না ইংলিশ পাস করা লাগবে না, আর কিছু লাগবে না, এটা দরকার নেই। আমি মনে করি কুইকলি অ্যাপ্লাই করা উচিত অন দ্য বেসিস অফ বিকজ দে অলরেডি কোয়ালিফাইড বিফোর। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছিলাম আপনার কাছ থেকে। ওকে স্যার, কিতা জানতে চাইরা? আমি 2012 স্পাউস ভিসা লাগিয়া ও দেশে অ্যাপ্লাই করছিলাম, ব্রিটিশ এখন বিয়া করিয়া, বুঝছেন নি? তো এখন আজ হয়ে গেছে 1 বছর 3 মাস হয়ে গেছে। বুঝছি না, 3 মাস 2010 হওয়ার অ্যাপ্লিকেশন পরে- করছেন, 1 বছর 3 মাস হইছে, এটা কথা বুঝছি না আমি।
ঠিক আছে, তার অ্যাপ্লিকেশন করে অবশ্য 3 মাস হয়ে গেছে। আচ্ছা বিয়া করছেন ধরো 1 বছর 3 মাস হয়ে গেছে, আমি স্পাউস ভিসা লাগে ওভার স্টে হয়ে গেছিলাম। হুম তো 1 বছর 3 মাস হয়ে গেছে, এখন আমার আজ থেকে 10 দিন আগে একটা হ্যালো জি খোকা যে আজ থেকে 10 দিন আগে তারা জানছেন আমার একটা সন্তান হয়েছে আজ থেকে 8 মাস আগে। তো সন্তানের বার্থ সার্টিফিকেট আমি দিছি, জি ফটোকপি দিছি। তো ফটোকপি দেওয়ার পরে তারা আজ থেকে 10 দিন আগে তারা মানে মেইন কপি তারা চাইছে। এখন আমার এটা কোন অবস্থায় আছে আপনার মাধ্যমে আমি একটু জানতাম পারি আর কি ভাই যখন। ওকে আপনি ওভারস্টেয়ার হয়ে গেছিল এরপরে আবার অ্যাপ্লিকেশন করছেন নাকি তা যে অবাচ্চার বাদে আমি ম্যারেজ ভিসা অ্যাপ্লিকেশন করছি আর কি, ম্যারেজ দেখাইয়া। কিতা অ্যাপ্লিকেশন করছেন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন নি না লিমিটেড লিভ টু রিমেইন লিমিটেড লিভ যেটা কয় আর কি, যেমন লিভ টু রিমেইন না কিতা কয় এফএলআর অথ করছে। আপনি 13 মাস হইছে, আপনি কি 9 জুলাইয়ের আগে অ্যাপ্লাই করছেন গত বছর? জি জি 9 জুলাই আগে 2012 মার্চে আমি ফোন করছিলাম, অ্যাপ্লাই করছিলাম। ওকে ওকে আপনার ওয়াইফের লগে আসুন তো আপনি জি জি আছে কন্টিনিউ। বাচ্চা আছে আপনার ইয়া দিছেন বার্থ সার্টিফিকেট এখন চাইছে জি তারা জি ওকে জি ওকে আপনার তো খারাপ সংবাদ নয় ভালো হওয়ার কথা। লেটস সি মিস্টার রহমান হ্যাজ টু সে। আপনি টেলিভিশন দেখতে থাকুক জনাব, আমরা আনসার দিব ইনশাআল্লাহ। ওকে থ্যাংক ইউ মিস্টার রহমান, ইউ হ্যাড দ্য কোয়েশ্চন। আমরা তাই তো ভালো অ্যাপ্লিকেশন করছেন, তাই বিয়া করছেন, ব্রিটিশ সিটিজেন, তারপরে একটা বাচ্চা হয়েছে এবং বাচ্চা বাচ্চাটি পাঠাইছেন, তারা কিছু কপি অরিজিনাল দাও। সামথিং ইজ হ্যাপেনিং দেন, ফাইলটা স্টিল মুভ করে সামথিং সামথিং ফাইল মুভ করে তার কাগজ পাইছে এবং ফাইল তৈরি আছে এবং তারা কনসিডার করেন, এটা গুড নিউজ। এবং তার আমি তো মনে করি 9 জুলাই আগে খরচ হইন স্টিল হিজ অবস্থা তাই রুসের ভিতরে ওর না, তাহলে যদি পুরান রুসে দ্যাট ইজ 3 বছরের ফাইল নিলে চান্স উইলে হইতে পারে, বাট আমরা জানি 10 years of এদের 10 years রিটার্ন এর গিয়ে। So if he is lucky, then he will be granted under 3 years policy, 6 years policy. Otherwise 10 years. তান দেওয়াই বা মনে হয় he will. আপনি যেটা কইতে চাইরা আমি তানোর বুঝার লাগি একটু ক্লিয়ার করে কইতাম চাই আর যে যদি পুরানা রুলে দেয় তাইলে তানরে 3 বছরের ডিসক্রিপশনারি লিভ টু রিমেইন দিব। 3 বছর দিব। বাট নরমালি ইদানিং দেখা যায় যে নয়া রুলে দিলার নয়া রুলে দিলে 2.5 বছরের দিব। এই টাইমে বেনিফিটের কোনো কিছু অ্যাক্সেস থাকতা না। 2.5 বছর করে ওলা 10 ইয়ার্স ফর ইনডেফিনিট ফাইবা। ওকে থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি প্রশ্ন করেছিলেন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। উইল গো টু দ্য নেক্সট কলার অফ দ্য শো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি এখানে পোস্ট গ্রাজুয়েট করতে এসেছিলাম স্টুডেন্ট ভিসাতে এবং সেটা আমার 5 বছরের মতো ভিসা ছিল এবং আমার সেটা শেষ হয়েছে, আমি চলে যাচ্ছি। আমার বাচ্চা এখানে হয়েছে, তার বয়স হচ্ছে 4.5 বছরের মতো। আমার ওয়াইফ রিসেন্টলি অ্যাকসেপ্টেন্স পেয়েছে পিএইচডির জন্য। এখন আমার ওয়াইফ যদি সেপ্টেম্বরে ভিসা নিয়ে আসে তাহলে বাচ্চা এখানেই হয়েছে, 4.5 বছর এখানেই ছিল, তাহলে যদি 7 বছরের যে রুলসটা আছে এটি কার্যকর হবে কিনা? ভেরি ভেরি গুড কোয়েশ্চন। বাচ্চা কি চলে যাবে? না, কারণ ও তো সেপ্টেম্বরে আসবে। আমার ভিসা সম্ভবত 1 মাসের একটা গ্যাপ হতে পারে মধ্যে। সেপ্টেম্বরে আসবে। এখন আপনারা সবাই চলে যাচ্ছেন দেশে? হ্যাঁ। ওকে, সেপ্টেম্বরে আবার চলে আসবেন, 1 মাসের মতো গ্যাপ হবে আর কি। হ্যাঁ, আমার ওয়াইফ চলে আসবে, আমার বাংলাদেশে চাকরি আছে, আমি হয়তো আপাতত আসবো না। বাট বাচ্চা সহ আপনার ওয়াইফ চলে আসবেন, সেটাই প্ল্যান। ওকে দেখি মিস্টার রহমান কি বলেন। আমি তো মনে করি অসুবিধা হওয়ার কথা না, তারপরে দেখি মিস্টার রহমানের জাজমেন্টটা কি। আপনি টেলিভিশন দেখতে থাকুন, আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ মিস্টার রহমান। 1 মাসের মধ্যে আবার চলে আসবেন? না, ওনারা 7 ইয়ার্স রুলে চিন্তা করতেছে যে বাচ্চা 7 বছর থাকলে পরে যেটা এখন কন্টিনিউটিটা ব্রেক হবে কিনা এটাই 76 এ ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাচ্চা তো উনি নেবেন না, বাচ্চা থাকবে, বাচ্চা তো ব্রেক হবে না। না, বাচ্চা তো সাথে যাচ্ছে না, উনি বলেন যে বাচ্চা যাবে না, মা চলে আসতেছেন সেপ্টেম্বরে। না, মা এবং বাচ্চা এবং যতটুকু আমি বুঝছি মা বাচ্চা এবং এই বাবা এখানে আছেন, সবাই চলে যাবেন, উনি থাকবেন, মা বাচ্চা আবার চলে আসবে। একটা প্রবলেম যেটা আছে ওটা হবে, যেহেতু উনি বলছেন যে ওনার বাংলাদেশে কাজ আছে, উনি চলে যাবেন, এটা ওনাদের এগেইনস্টে যাবে। কারণ অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্টস বাংলাদেশ সেটেল, আপনি 276 রিজনেবল এখানে আনরিজনেবল বলে দিবে যে প্যারেন্টস তো আছে এখানে। না, ওনার অ্যাটলিস্ট যেটা হচ্ছে কন্টিনিউটিটা ঠিক থাকবে কিনা, রিজনেবলনেস তো এটা ইমিগ্রেশন রুলসের মধ্যে আর কি। গ্যাপটার ব্যাপারে আমরা যদি মনে করি 6 মাস পর্যন্ত যেটা বলা আছে আইডিআইয়ে, কেউ যদি বেসিসটা চেঞ্জ হয় তাহলে তো 6 মাসের পর্যন্ত গ্যাপ থাকে। কন্টিনিউয়াস রেসিডেন্সের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমি গ্যাপ নিয়ে আমি অত ওয়ারিড না, কিন্তু আমি যেটা বলবো যে ওনাদের রিজনেবলনেস, ইট উইল বি রিজনেবল টু এক্সপেক্ট দ্য চাইল্ড টু রিটার্ন টু বাংলাদেশ। হ্যাঁ, তখন দেখা যাবে একজন প্যারেন্টস ওখানে আছে,
হয়তো বাচ্চা যায় থাকতে সমস্যা হবে না, এইসব প্রশ্ন আসতে পারে। দ্যাট ইজ অনেক গ্রান্ডে রিফিউজ করে দিতে দ্যাট ইজ হয়। দ্য ডিফিকাল্ট এরিয়া ওনার সাকসেসফুল হওয়া। তো কন্টিনিউয়েশন নিয়ে তেমন প্রবলেম কন্টিনিউশন মানে সে আসবে না, তবে বাচ্চাকে রিজনেবল কিনা টু রিটার্ন টু বাংলাদেশ, এটা এইখানে এটাই হচ্ছে মেইন এটা ওনার জন্য ডিফিকাল্ট ইস্যু হয়ে যাবে। থ্যাংক ইউ মিস্টার রহমান। আশা করি প্রিয় দর্শক আপনি যিনি, দ্যাট ওয়াজ দ্য লাস্ট কল, দিস ইজ হোয়াট আই হ্যাভ বিন টোল্ড। ও সরি লেটস টেক দিস কল। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমার দুইটা কোয়েশ্চন আছে। আমার প্রথম কোয়েশ্চন হচ্ছে যে আমি 2012 ওদেশে আইছি, তো আওয়ার পরে মানে আমি 2014 অ্যাপ্লিকেশন করবো ইনডেফিনিট লিভ টু রিমাইন লাগি। স্পাউস ভিসা আইছেন নি বয়? স্পাউস ভিসা আইছেন নি? ওকে, স্পাউস ভিসা। জি। তো আমার কোয়েশ্চনটা হলো যে আমি এখানে একটা কোচিং সেন্টার থাকি, ইংলিশ একটা কোর্স করলাম, স্পিকিং লিসেনিং মানে রাইটিং ওরকম। তো কোর্স সার্টিফিকেট কিতা মানে ইজলের যে সার্টিফিকেট লাগবো ওটা কি তো ওটা কভার করবো নি না আমার আরো এক্সট্রা ইজলের লাগে করা লাগবো? ওকে, আর লাইফ ইন দ্য ইউকে তো করা লাগবোই, আর মানে ওর সার্টিফিকেটে ওইব নি, ওটা আমি জানতাম চাইলাম। আপনার কোর্সটা কিতা? কোর্সের আলটিমেটলি এটা কি? আসলে আমি কোনো কলেজ থেকে করলাম না, একটা কোর্স সেন্টার, কোচিং সেন্টার ওরকম। এটা মানে ইজলের মতোই, এটা মানে স্পিকিং অ্যান্ড লিসেনিং লার্নিং কোর্স আর কি, ওকে। মানে ইংলিশ স্পিকিং। এই কোর্সটার কোনো নাম আছে না? যেমন ধরো একটা কোর্সের নাম কই আমি, আইএলটিএস একটা কোর্স আছে, টুয়েক একটা কোর্স আছে, পিয়ারসন একটা কোর্স আছে, ইসল একটা কোর্স আছে, ইএমডিও মনে হয় একটা কোর্স আছে, এগুলা কোনো নাম আছে না? যে এটা হলো গিয়া ইসলের মানে তারা প্রথম 3টা লেভেল 1 2 3 হইয়া একটা টেস্ট করবেন, দেন তারা আমার টেস্ট হইয়া ফার্স্ট টেস্ট তো ইসল বিগিনার, and second one আসলো ইসল ইন্টারমিডিয়েট, and third one এখন আমি যেটা হরাম ইংলিশ এন্ড স্পিকিং। তো তারা আমার থার্ড ওয়ান আমার মানে টেস্ট করিয়া আপনারটা হলো কি ইসল তাইলে না? লেভেল 3 ইসল। ওকে, ঠিক আছে, আপনার কথাটা আমরা বুঝতাম পারছি, ব্যাপারটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ বোন। আর কোনো প্রশ্ন আছে নি? আমার সেকেন্ড কোয়েশ্চন হলো গিয়া আমার হাজবেন্ডে আমরা রেন্ট করে থাকি, তো আর আমরা হাউজিং বেনিফিট পাইলাম, তো তাই কি ওয়ার্কিং ক্রেডিট বেনিফিট ক্লেম করতে পারবা না? ওকে, আপনার হাজবেন্ড হলো ব্রিটিশ সিটিজেন নাকি? তা যে না, তাই ব্রিটিশ নাই, অলরেডি ব্রিটিশ লাগে অ্যাপ্লিকেশন করছে। ওকে, মানে আপনার হাজবেন্ডের মাধ্যমে তো আপনি আইছেন, আপনার হাজবেন্ড ইনডেফিনিট আছে দেশে। ওকে, ওকে, তো আপনারা যেটা বেনিফিট পাই মানে আপনার হাজবেন্ডে যেটা বেনিফিট পাই এটা কোনো এফেক্ট হইব নি? অথবা আপনার প্রশ্ন হইলো ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট নিতে পারবা নি আপনার হাজবেন্ডে? জি, নিতে পারবা না, হাউজিং বেনিফিট পাইরা অলরেডি। ওকে, আপনার প্রশ্ন বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? জি না। ওকে, থ্যাংক ইউ। আপনি টেলিভিশন দেখতে থাকা, দুইটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ মিস্টার রহমান। এখন পর্যন্ত তো আপনার যে লিস্টের কথা কইছিল প্রোগ্রাম শুরু হওয়ার আগে, যে ইনস্টিটিউটগুলার রিকগনাইজড কোর্সেস অনলাইন ভেরিফিকেশন তারা করব 1 জুলাই থেকে, এগুলা সার্টিফিকেট দেওয়া লাগতো না। ওকে, সো B1 যে জিনিসটা, এটা তো ইসলর লেভেলও যদি B1 হয়ে যায় তাহলে তো অসুবিধা হওয়ার কথা না। তারা তো কইছে যে লাইফ ইন দ্য ইউকে তো মাস্ট প্লাস B1 এর ধরে 13th of October। Yeah. এটা আমি শিওর না B1 লেভেলে গিয়া ইসল 3 কোন লেভেলে, আই হ্যাভেন্ট কম্পেয়ার্ড, আমি দেখছি না ইসলর দরকা B1 B2 A1 এটা তো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন হলান আর কি। এখন ইসলর একটা সার্টেন লেভেলও যদি তাই যাইতা কি পারেন, তাহলে ইসলর যেমন ধরো 2 একর IELTS এর 4 পয়েন্ট কত পাইলে A1 হয়, ও ধরনের এই টেবিলটা আমার জানা নাই। এটাও তো অবশ্যই জানা নাই, বাট ইসলর হোল লেভেলও গেলে কিন্তু তাই না হয়তো ওই যেতে পারে। could be the case, but we need to see further in details whether any qualification under ISL can be compared will be similar to B1. I don't know. এটা আসলে কম্পারিজনটা আসলে ইসলর মধ্যে দেয়া থাকা, যারা যে সময় সার্টিফিকেট দিব ওই সময় হয়তো দিতে পারে। অনেক ইসলর সার্টিফিকেটও আমি দেখছি অন্য লেখা A1, সো ওগুলোকে কম্পেয়ার করিয়া দিছে A1, হয়তো নেক্সট সার্টিফিকেট যদি দেয় হয়তো B1 হইতে দেয় B1 দেন। That's good, কারণ এটা লেভেল হাই লেভেলের হয়তো দিব। আচ্ছা, বেনিফিটটার কথা যদি কই না একটু। বেনিফিট আমরা আগে আনসার করছি প্রোগ্রামে, যে তার হাজবেন্ড সেটেল আছে এই দেশে, তাই হাউজিং বেনিফিট পাইতে পারেন, এটা কোনো সঙ্গে কিছু নাই। তাই এক্সট্রা বেনিফিট নিতে না স্পাউজাল লাগি, ট্যাক্স ক্রেডিট নিতে পারবা নি? all type of credit যত প্রকার বেনিফিট আছে তাই সব তা নিতা, কিন্তু ওয়াইফের লাগি এক্সট্রা করে বেনিফিট তাই নিতা না। দ্যাটস দ্য রুলস। আর
দ্যাট ইজ তাইন যেহেতু সেটেল আছেন তার এফেক্ট কোনোভাবে এফেক্ট হইতো না তার অ্যাপ্লিকেশনও, বাট তাইন যেটা এই অ্যাপ্লিকেন্ট তার যে ইনকাম থ্রেশহোল্ড যেটা মিট করতে হবে তার যে লিভিং কস্ট যেটা আছে বা অ্যাকোমোডেশন কস্ট হি নিডস টু কভার ইট। ওকে, থ্যাংক ইউ মিস্টার রহমান। সরি মিস্টার রহমান, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না এবং মনে হয় লাস্ট বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে যে সময় একবারই শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, এরই সাথে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে, ইনক্লুডিং মাই গেস্ট মিস্টার রহমান, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এটিএন বাংলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যাদের কল আমরা নিতে পারি নাই অথবা যাদের ইমেইলের উত্তর দিতে পারি নাই, প্লিজ ডু কল আস অ্যাগেন, প্লিজ ডু সেন্ড ইউর ইমেইলস ইন, উইল ডেফিনেটলি ট্রাই টু অ্যাটেন্ড ইউর কলস অ্যান্ড ইমেইলস অ্যাকর্ডিংলি। আওয়ার ইমেইল অ্যাড্রেস ইজ legalplatform@atnbangla.uk.tv। প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ডোন্ট ফরগেট টু ওয়াচ দ্য রিপিট অফ আওয়ার শোজ অন এভরি ওয়েডনেসডে at 2:30 p.m. Please do take care of yourself and goodbye.